করোনার বিনামূল্যে চিকিৎসায় লাখ টাকার বিল আনোয়ার খান মডার্ন হাসপাতালের, ভুলে নেওয়া অর্থ ফেরতের দোহাই কর্তৃপক্ষের। অর্থনীতি চাঙা করতে বাজেটের নানা সুবিধা চান ব্যবসায়ীরা। মাঝারি ও ক্ষুদ্র খাতে অগ্রাধিকারের পরামর্শ বিশ্লেষকদের। করোনায় বিশ্বজুড়ে প্রায় 4 লাখ মানুষের মৃত্যু, দেশে নতুন শনাক্ত প্রায় 2,500। ফের হাইড্রক্সিক্লোরোকুইন ট্রায়ালের অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার। দাম বেড়েছে সবজি সহ প্রায় সব কাঁচামালের। সামুদ্রিক মাছ আহরণ বন্ধের প্রভাব মাছের বাজারে, বেড়েছে মাংসের দামও। অপরাধ দমনে নতুন কৌশলে কাজ করছে র্যাব, জানালেন মহাপরিচালক। মানব পাচার, জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীদের দিকে বিশেষ নজর। এবং করোনা সংকটে এবার অনলাইনে চলচ্চিত্র উৎসবের আয়োজন। 10 দিনের উৎসবের আয়োজক কান, বার্লিন সহ নামকরা 21টি চলচ্চিত্র উৎসব। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত দুপুর 12টার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারনাজ জুই। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। করোনা চিকিৎসার নামে রোগীর কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কথা থাকলেও রোগীকে ধরিয়ে দেওয়া হয়েছে লাখ টাকার বিল। এমনকি করোনা রোগী সুস্থ হওয়ার পরেও হাসপাতালে রেখে অতিরিক্ত বিল ধরিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ভুল করে অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছিল, এখন তা ফেরত দেওয়া হচ্ছে। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। গেল 16 মে আনোয়ার খান মডার্ন হাসপাতালে 200 বেডের ভবন করোনা রোগীর চিকিৎসার জন্য উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। হাসপাতালের সঙ্গে চুক্তি হয় করোনা রোগীর খরচ বহন করবে সরকার। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে 31 মের পর তারা সরকারের সঙ্গে চুক্তি বাতিল করেছে। মোহাম্মদ হারুনুর রশিদ নামে এক করোনা রোগী ভর্তি হন 23 মে। 8 দিন পর ছাড়া পান। এই 8 দিনের বিল সরকার বহন করার কথা থাকলেও রোগীকে প্রায় 1,59,000 টাকার বিল ধরিয়ে দেওয়া হয়। এই রোগীর ছেলে অভিযোগ করেন 27 মে তার বাবার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফল নেগেটিভ 28 মেই চলে আসে, কিন্তু তা জানানো হয়নি। অতিরিক্ত 3 দিন হাসপাতালে রেখে বিল আদায় করা হয়। তার বাবার শ্বাস প্রশ্বাসের সমস্যা না থাকলেও অক্সিজেন দিয়ে অতিরিক্ত বিল আদায় করা হয় 37,000 টাকা। 28 তারিখ ওনার নেগেটিভ এসেছিল, বাট আমাদেরকে বলেছে রিপোর্ট আসে নাই। আমরা 31 তারিখ পর্যন্ত ওয়েট করেছি। আমার ফাদারের কোনো ব্রিদিং প্রবলেম ছিল না, এবং সে যখন জিজ্ঞেস করছে যে এটা আমি কতক্ষণ দিব, ও নার্সদের আর কি, তখন তাকে বলা হয়েছে যে আপনার ভালো লাগলে দিয়ে রাখেন, না হলে খুলে রাখবেন। হুমায়ুন কবির নামে আরেক করোনা রোগী অভিযোগ করেছেন তার কাছ থেকেও অতিরিক্ত অর্থ নিয়েছে মডার্ন হাসপাতাল। 20 মে হুমায়ুনের করোনা ধরা পড়ে। ওই দিনই হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তর করা হয় তাকে। সেদিনই তার কাছ থেকে 75,000 টাকার বিল নেওয়া হয় বলে জানান হুমায়ুন। 12 দিন চিকিৎসার পর 2 মে ছাড়া পাওয়ার দিন 2,68,471 টাকার বিল ধরিয়ে দেওয়া হয় তাকে। অতিরিক্ত বিল নিয়ে বাইরে জানাজানি হলে 2 দিনের বিল বাবদ 20,746 টাকা দিয়ে হাসপাতাল ছাড়েন। কিন্তু 2 দিন আমার কোনো ট্রিটমেন্ট হয়নি, শুধু আমি শুয়েছিলাম। আমি এখানে পরীক্ষা রিপোর্টের জন্য বসে আছিলাম। অবশ্যই বিব্রত। আমরা চাই যে এই ধরনের ভুল যাতে আমরা আর কখনো না করি বা কেউ যাতে না করে। অলরেডি আমরা 3-4 জনের বিল ফেরত দিয়ে দিয়েছি, আর বাকি যারা ফেরত পান নাই তারা আমাদের বিলিং কাউন্টারে আসে, আগের বিলটা দেখালে টাকাটা ফেরত দেওয়া হবে। 31 মে পর্যন্ত কোনো টাকা গ্রহণ করে থাকলে সেটা সঠিক হবে না। বেসরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে, হাসপাতাল যেগুলো আছে, এদের কাছ থেকে আমরা আসামেরও সহযোগিতা পাচ্ছি না। সরকারের সঙ্গে আনোয়ার খান মডার্ন হাসপাতাল এমওইউ বাতিল করলেও স্বাস্থ্য মন্ত্রণালয় এই ঘটনাকে স্বাভাবিক বলছে। দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, কিন্তু চিকিৎসার নামে করোনা রোগীর পকেট কাটার যে ফন্দি করা হয়েছে তা বন্ধ করার অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগীরা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। দেশে একদিনে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও 2,423 জন। 24 ঘন্টায় করোনায় ঝরে গেল আরও 35 প্রাণ। বৃহস্পতিবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইনে ব্রিফিংয়ে তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। জানান এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 57,563 জন এবং মোট মৃত্যু 781 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 12,694টি। এছাড়া নতুন করে 571 জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 12,161 জন। 3,58,277টি যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 2,423 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 571 জন।
এ পর্যন্ত সুস্থ 12,161 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতা হার 21.13%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 35 জন। এ পর্যন্ত 781 জন। বিশ্বের সিংহভাগ দেশে লকডাউন খুলে দিলেও থেমে নেই মৃত্যুর মিছিল। বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা 3,93,000 ছাড়িয়েছে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 67 লাখের বেশি। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মারা গেছেন 1,10,000-এর বেশি মানুষ। সেখানে আক্রান্তের সংখ্যা প্রায় 20 লাখ। স্কটল্যান্ডে করোনা ভাইরাসে নতুন মৃত্যু নিয়ে যুক্তরাজ্যে কোভিড-19-এর মৃত্যু 50,000 ছাড়িয়ে গেছে। ব্রাজিলে মোট মৃত্যুর সংখ্যা ইটালিকে ছাড়িয়ে 33,000 গড়িয়েছে। 24 ঘন্টায় ভারতে 275 জনের প্রাণহানিতে মোট মৃত্যু 6,000 ছাড়িয়েছে। করোনা চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের ট্রায়ালের আবারও অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর আগে এই সংস্থার পক্ষ থেকেই বলা হয়েছিল করোনা চিকিৎসার জন্য হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করা নিরাপদ নয়। বিস্তারিত চন্দ্রানী চন্দ্রা ডেস্ক রিপোর্টে। বেশ কিছুদিন বন্ধ থাকার পর কোভিড-19 চিকিৎসায় আবারও হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহারের অনুমতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। ম্যালেরিয়ার এই ওষুধ ব্যবহারে করোনা রোগীদের মৃত্যুর হার বাড়ে এমন কোনো প্রমাণ না পাওয়াতেই এই ট্রায়াল ফের চালুর অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে টেদ্রোস অ্যাডামন গেব্রিয়েসুস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল নানা তথ্য বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছে ট্রায়ালে কোনো পরিবর্তনের দরকার নেই। তথ্য সুরক্ষা ও পর্যবেক্ষণ কমিটি ট্রায়ালের উপর কড়া নজর রাখবে। এর আগে জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল হাইড্রক্সিক্লোরোকুইনের করোনা রোগীদের মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। যদিও মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা FDA এর আগে সতর্ক করেছিল কোনো কারণ ছাড়া নিয়মিত এই ওষুধ খেলে কারো কারো হৃদস্পন্দনে গুরুতর অস্বাভাবিকতা দেখা দিতে পারে। যতই বিতর্ক থাকুক, প্রথম থেকেই করোনা চিকিৎসায় ম্যালেরিয়া হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধের কার্যকারী বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এত কিছুর পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা ট্রায়ালের অনুমোদন দেওয়ায় আবারও আলোচনায় এলো ওষুধটি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। বাজারে সবজির দামে ঊর্ধ্বগতি, দাম বেড়েছে সব ধরনের মাছের। সাগরে মাছ ধরা বন্ধ থাকায় ব্যবসায়ীরা সুযোগ কাজে লাগিয়েছেন বলে অভিযোগ উঠেছে। চট্টগ্রামের বাজারে সামুদ্রিক মাছের জোগান নেই, ফলে দাম বেড়েছে রুই, কাতল সহ মিঠা পানিতে চাষ করা বেশিরভাগ মাছের। কোনো কোনো মাছের দাম কেজিতে 50 থেকে 100 টাকা করে বেড়েছে। এছাড়া সবজির দামও চড়া। বেগুন প্রতি কেজি 60 টাকা করে বিক্রি হচ্ছে খুচরায়। কেজিতে 10 টাকা বেড়ে কাঁকরোল বিক্রি হচ্ছে 40 টাকায়। এছাড়া কাঁচা পেঁপে কেজিতে 15 থেকে 20 টাকা করে বেড়েছে। এছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকা কেজি দরে। এটা বলতেছে মানে সরবরাহ কম। আমার মনে হয় এটা বাজারটা আরো ভালোভাবে মনিটর করা উচিত। আগে ছিল ওই আমরা পটল নিয়েছিলাম 20 টাকা 25 টাকা, এখন 30-40 টাকা হয়ে গেছে। অনেক সময় 50 টাকা বিক্রি করতেছে। এইভাবে এই হারে দাম হলে আমরা কিনবো কিভাবে? রাজধানীর বাজার পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছে সহকর্মী বিপ্লব তালুকদারের সঙ্গে। তিনি আছেন মিরপুরে। বিপ্লব, বিভিন্ন স্থান থেকে সবজি ও মাছের দাম বৃদ্ধির খবর শোনা যাচ্ছে। রাজধানীর বাজারের চিত্র কি দেখছেন? জয়ী, আমি রয়েছি মিরপুর 1 কাঁচা বাজার। এখানে সবজির দাম একটু বেশি আমরা পেয়েছি। অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে, আপনি মাছের কথা জিজ্ঞেস করেছেন, আসলে ওই জায়গাতে আমরা এখনো পর্যন্ত দাম বৃদ্ধির কোনো তথ্য পাইনি। আমরা মাছের যারা ব্যবসায়ী তার সাথে কথা বলেছি, আমরা মাংস ব্যবসায়ীর সাথে কথা বলেছি। এখানে 580 টাকা মাংসের কেজি বিক্রি হচ্ছে গরু মাংসের। এবং তরিতরকারির যে দাম বৃদ্ধি পেয়েছে সে বিষয়ে একটু আমি বিক্রেতার সাথে কথা বলে জানতে চাচ্ছি। একটু আপনি আমাকে বলবেন কোন কোন জিনিসের দাম বেড়েছে এবং কেন বেড়েছে? সিজিঙ্গার দাম একটু বেশি, শসার দাম একটু বেশি, কারণ কি সিজিঙ্গার তো এখন মানে নাই, সিজন নাই। কারণ সিজনে মালে একটু দাম তো বেশি হবে। আবার নতুন কচুরমুখী নতুন, এগুলো একটু দাম বেশি। যে আপনি শুনলেন যে এখানে বিক্রেতারা যেটা বলছে সেটা হলো যে কিছু কিছু কাঁচা তরকারির দাম কিন্তু বেড়েছে এবং ওনারা বলছে যে সিজন না থাকার কারণ, পাশাপাশি সরবরাহ চাইতে চাহিদা বেশি, এই কারণে আসলে তরকারির দামটা একটু বেড়েছে। তো এই ছিল আমার কাছ থেকে সব শেষ। বিপ্লব, আপনাকে ধন্যবাদ।
দর্শক, রাজধানীর বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী বিপ্লব তালুকদার। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। দুপুর 12টার সংবাদে আবারও স্বাগত। অপরাধ দমন ও নিয়ন্ত্রণে নতুন নতুন কৌশল নিয়ে কাজ করবে র্যাব। নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে কথা জানান বাহিনীর মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাল মামুন। মানব পাচার রোধ, জঙ্গি আর শীর্ষ সন্ত্রাসীদের দমনে ভূমিকা রাখছে র্যাব। করোনার এই দুর্যোগে মানুষের জীবনের সুরক্ষায় তাদের সচেতন করতে র্যাব কাজ করছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। আলোচনা সমালোচনা থাকলেও অপরাধ দমন ও সাহসী অভিযান পরিচালনায় সামনের সারিতে থাকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। দেশের নানা দুর্যোগ ও সংকট পরিস্থিতিতে সাধারণ মানুষের ভরসাও হয়ে ওঠে এই বাহিনী। নিউজ 24-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাল মামুন তুলে ধরেন মানব পাচার রোধ সহ নানা অভিযানের চিত্র। হিউম্যান ট্রাফিকিং এর ঘটনায় যে আসামি গ্রেপ্তার, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের আভিযানিক কার্যক্রম কিন্তু কোনো অংশেই আমরা করি নাই, কারণ আমরা আগে থেকেই পরিকল্পনা করেছি। পরিকল্পনাটা নেওয়ার কারণে এখন পর্যন্ত আমাদের আভিযানিক কার্যক্রমের যে সফলতায় কোনো ঘাটতি নেই। চরমপন্থী জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে ও মাদক নিয়ন্ত্রণে র্যাবের বহু সফল অভিযানের নজির রয়েছে। সন্ত্রাস দমন করে আইন শৃঙ্খলার উন্নতি, জাতীয়, সামাজিক ও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্ব পালন করে প্রশংসা কুড়িয়েছে এই বাহিনী। মাদকের বিরুদ্ধে কিন্তু আমাদের সফল অভিযান পরিচালিত হচ্ছে। এছাড়া আপনারা দেখেছেন যে চাঁদাবাজি, ধর্ষণ মামলার, চাঞ্চল্যকর মামলার বিভিন্ন আসামিদেরকে কিন্তু আমাদের গ্রেপ্তার অভিযান আমাদের পরিচালিত হচ্ছে এবং সফলভাবে আমরা কিন্তু তাদেরকে এই অপরাধীদের বিরুদ্ধে আমাদের কার্যক্রম পরিচালনা করছি। র্যাব মহাপরিচালক জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে শহরের অলিতে গলিতে চলছে তাদের কার্যক্রম। এছাড়াও আমরা স্বাস্থ্যবিধি যাতে অনুসরণ করে সাধারণ মানুষ, এই জন্য আমরা মোবাইল কোর্ট এবং তাদেরকে সচেতনতা বৃদ্ধিকরণ, এছাড়াও যে স্বাস্থ্য সামগ্রী সমগ্র দেশে যারা বিক্রয় বিপণন করছেন তারা সঠিক জিনিসটা বিপণন করছেন কিনা, এই জন্য কিন্তু আমরা আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটদেরকে নিয়ে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। ভবিষ্যতে অপরাধ দমন ও নিয়ন্ত্রণে নতুন নতুন কৌশল ও উদ্যম নিয়ে এই বাহিনী কাজ করবে বলেও জানান র্যাব মহাপরিচালক। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। বরিশালের বিভিন্ন বাজারে ইলিশ সহ সব দেশীয় মাছের দাম বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, নদী সাগরে নিষেধাজ্ঞা থাকায় বাজারে মাছের সরবরাহ কম, সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকার কারণেই মাছের দর ঊর্ধ্বগতি। ঈদের আগে 1 কেজির ইলিশ 750 থেকে 800 টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে 1000 টাকায়। হঠাৎ করে মাছের দর বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ক্রেতারা। রাহাত খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত 65 দিন সাগরে মাছ ধরা নিষিদ্ধ। 30 জুন পর্যন্ত অভ্যন্তরীণ নদ নদীতে রয়েছে জাটকা ধরায় নিষেধাজ্ঞা। এ কারণে বরিশালের বাজারে সরবরাহ কমেছে ইলিশ সহ সব ধরনের মাছের। ঈদের আগে 1 কেজির ইলিশ বিক্রি হয়েছে 750 থেকে 800 টাকায়। বর্তমানে 1.5 কেজি সাইজের ইলিশ প্রতি মন বিক্রি হচ্ছে 48,000 টাকায়। 1 কেজি 200 গ্রাম সাইজের প্রতি মন বিক্রি হচ্ছে 45,000 টাকায়। ইলিশের পাশাপাশি বেড়েছে দেশীয় সব মাছের দাম। হঠাৎ করে মাছের এমন দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ক্রেতারা। শিং মাছ কিনছি 500 টাকা কেজি, আর ইলিশ মাছ কিনছি 650 টাকা কেজি। দাম একটু বেশি। চিংড়ি মাছ কিনছি, অন্য মাছ কেনার চেষ্টা করতে আছে, এখন কিনতে পারি নাই। বিক্রেতা ও আড়তদাররা বলছেন, চাহিদা অনুযায়ী মাছের সরবরাহ কম থাকায় কিছুটা বেড়েছে মাছের দাম। বর্তমান মাছ নাই দেখে দেশি মাছ, এই জন্য একটু দাম একটু বেশি। আমদানি কম বিদায় আর কি মাছের দাম বেশি। সমুদ্র রেলে সাগরে বন্ধ, আর আমাদের লোকাল নদীতে জোপা নাই তো, ডালি জোপা, এই জন্য মাছটা কম। সংশ্লিষ্টরা বলছেন, নদ নদী ও খাল বিলে মাছ পাওয়া যাচ্ছে না, এ কারণেই সব মাছের দাম বেশি। এখন তো 2 মাসে 5 দিনের একটা অভিযান চলে সাগরে, যার ফলে কোনো ফিশিং বোট ঘাটে নাই। লোকাল মাছ আমদানি চাহিদার তুলনায় অনেক কম, এই বিধায় মাছের, ইলিশ মাছের দাম বেশি। সাগরে 65 দিনের এবং নদীতে জাটকা ধরায় নিষেধাজ্ঞা কেটে গেলে ইলিশ সহ সব মাছের সরবরাহ বাজারে বাড়বে, এমনটাই মনে করেন ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সাভারের আশুলিয়া সিএনবি সংযোগ সড়কের বেহাল দশা, বেশ কিছু স্থানে খানাখন্দে ভরা। ব্যস্ত এই সড়কে হালকা বৃষ্টিতেই পানি জমে যায়। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজবুল হুদা।
নাজমুল, সরেজমিনে সড়কের অবস্থা কি দেখছেন, আর সড়ক সংস্কারে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ দেখছেন কি? ধন্যবাদ জয়ী। এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায়। এখানে কিন্তু আসলে যে সড়কের যে অবস্থা, সড়কের কিন্তু বেহাল অবস্থা। সামান্য একটু বৃষ্টি হলেই কিন্তু পানি জমে যায় এবং এই সড়কগুলো কিন্তু বড় বড় গর্ত এবং খানাখন্দ রয়েছে এবং এখানকার যে চেয়ারম্যান রয়েছে এবং যে তারা কিন্তু আসলে উপজেলা যে প্রকৌশলী রয়েছে তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি বলেছে করোনার মধ্যে কিন্তু তারা কিন্তু সব সড়কের কাজ তারা কিন্তু বন্ধ রেখেছে এবং তারা বলছে যে তাছাড়াও স্থানীয় যে জনপ্রতিনিধি আছে তিনি কিন্তু তার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। তিনি আসলে এই ব্যাপারে কোনো কথাই বলতে চান না, যে এটা আমার কোনো কাজ না, সেটা উপজেলার ইঞ্জিনিয়ার রয়েছে তারা কাজ করবে। এই ব্যাপারে একটু কথা বলতে চাই এলাকাবাসীর সঙ্গে, আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই। এই সড়কের আসলে বেহাল অবস্থা কেন এবং আপনারা জনপ্রতিনিধির কাছে বলছেন কিনা? জি, আপনি তো দেখতেই পাচ্ছেন যে আমাদের এইটা আশুলিয়া সাভারের টঙ্গাবাড়ি এলাকার এখানের এই রাস্তাটা প্রতিদিন শ গাড়ি আসে এবং কি এখানে তো অ্যাক্সিডেন্ট রেগুলারই হচ্ছে। রাস্তার কি বেহাল অবস্থা আপনি তো নিজেই দেখতে পাচ্ছেন এবং কি প্রতিদিন যে সব গাড়িগুলো আসে এবং কি এই রাস্তার পাশে একটা প্রাথমিক সরকারি বিদ্যালয়, মসজিদ আছে, কিছু গার্মেন্টস শিল্প আছে, তো এখানে হাজার মানুষের সমাগম। তো আমি জানতে চাই যে আমাদের এলাকার যে আপনার জনপ্রতিনিধি, আমাদের এলাকার যে চেয়ারম্যান সাহেব, আমাদের এলাকার যে মেম্বাররা, তারা কি করছে? এই 4 বছরের কোনো উন্নতির কোনো ধারাই তাদের মধ্যে নেই, কিন্তু ভোট চাওয়ার সময় ঠিকই তারা সব সময় বলে যে এটা দিবে, তো কিছু তো না এখানে। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে বলছিলেন আসলে এলাকাবাসী কিন্তু ক্ষুব্ধ। তারা বলছে যে সড়কের যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে ভোট দিয়ে বানানো হয়, কিন্তু সড়কের কোনো খোঁজ খবর নেওয়া হয় না। এই ছিল জুই আমার কাছে আশুলিয়া টঙ্গাবাড়ি থেকে সর্বশেষ। চলে যাচ্ছে এখন স্টুডিওতে জুই। নাজমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আশুলিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল হুদা। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শুক্রবার ভোরে তার ব্রেন স্ট্রোক হয়। এরপর তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। এর আগে তার করোনার সংক্রমণ ধরা পড়ে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর সংবাদে আবারও স্বাগত। এবার বাজেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রাক বাজেট রিপোর্ট। আসছে বাজেটে অগ্রিম আয়কর কমানো, শিল্পের কাঁচামাল আমদানিতে অগ্রিম কর প্রত্যাহার এবং কর্পোরেট কর হার কমানোর দাবি ব্যবসায়ীদের। কোভিড-19-এর ধকল কাটিয়ে অর্থনীতি চাঙা করতেই এমন সব প্রস্তাব তাদের। অর্থনীতির স্বার্থে ব্যবসায়ীদের এসব প্রস্তাবের প্রতিফলনও বাজেটে থাকবে বলে আশা করছেন তারা। তবে বড় শিল্পের বাইরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত সংকটে, আর তাদের সংকটের সমাধানকেই অগ্রাধিকার দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। নাজিয়া করার রিপোর্ট। করোনার কারণে অংশীজনের সঙ্গে প্রাক বাজেট আলোচনা হয়নি, তবে ওয়েবসাইটে মতামত চেয়েছেন অর্থমন্ত্রী। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI করোনাকালীন সংকটে কিভাবে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব সেই বিবেচনায় বাজেট প্রস্তাব পাঠায় মন্ত্রণালয়। তাদেরকে পুঁজিবাজারে আসতে হবে। করোনার আঘাতে বিপর্যস্ত অর্থনীতি বাঁচাতে 2020-21 অর্থ বছরের বাজেটে অগ্রিম আয়কর 5% থেকে হ্রাস করে 3% করা, শিল্পের কাঁচামাল আমদানিতে অগ্রিম কর প্রত্যাহার এবং কর্পোরেট কর হার কমানোর প্রস্তাব করে FBCCI। 5% থেকে কমিয়ে 3% করা এবং 3%-এর নিচে যদি কারো হয় ইনকাম, সেক্ষেত্রে রিবেট দেওয়া। কর্পোরেট ট্যাক্স 25-এ নামিয়ে আনতে 3 বছরে। এখন ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে আগামী 2 বছর করের আওতার বাইরে রাখার প্রস্তাবও করে সংগঠনটি। এছাড়া ব্যক্তি আয়কর ছাড়ের সীমা বাড়ানো, রপ্তানি, কৃষি, উৎপাদনমুখী শিল্পের দিকে নজর দেওয়ার প্রস্তাবও থাকে। এইবারের প্রস্তাবনার ভিতরে আমরা কিছু পদক্ষেপ কিন্তু দীর্ঘমেয়াদী বলেছি, 3 বছরের জন্য। যেরকম আপনার প্রণোদনা লোন যেগুলো আসছে সেটা কিন্তু প্রথম ধাপ। পরবর্তী ধাপে আমরা অনুরোধ করেছি যে আন্তর্জাতিক ফাইন্যান্সিং অর্গানাইজেশন থেকে 40 বছরে 1%-এর লোন নিয়ে এসএমই খাতে যারা লোন নিবে এই স্টিমুলাসের অংশ হিসেবে, তাদের একটা অংশকে আপনার গ্রান্ট হিসেবে দেওয়া যায়নি কি ওটা বিবেচনা করার জন্য। বিশ্লেষকরা বলছেন, এবারের বাজেটে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া জরুরি। ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের জন্য যে প্রস্তাবনাগুলো বিভিন্ন রকম ট্যাক্স মওকুফের, সেটাকে আমি স্বাগত জানাই, কিন্তু পাশাপাশি আমি মনে করি বড় উদ্যোক্তাদের ক্ষেত্রে কোন ট্যাক্স কতটা কমানো হবে সেটা চিন্তা ভাবনা করে করতে হবে। শিল্প, উৎপাদন ও পণ্যের সরবরাহ ব্যবস্থা ঠিক রেখেই অর্থনীতির গতি ফিরিয়ে আনা সম্ভব বলছেন তারা। নাজিয়া কনা, নিউজ 24, ঢাকা।
এবার বিনোদনের খবর। কোভিড-19-এর কারণে বিশ্বব্যাপী সকল চলচ্চিত্র উৎসবই এখন স্থগিত, আর তাই ঘরে বসেই চলচ্চিত্র প্রেমীদের চলচ্চিত্র উৎসব উপভোগ করাতে ইউটিউবে শুরু হয়েছে 10 দিনের চলচ্চিত্র উৎসব। উই আর ওয়ান আ গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল শিরোনামের উৎসবের আয়োজক কান, বার্লিন, ভেনিস, টরন্টো ও নিউ ইয়র্ক সহ বিশ্বের 21টি চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। শুকুর নাবিরের প্রতিবেদন। You have a film festival for me? বিশ্বব্যাপী কোভিড-19-এর কারণে স্থগিত হয়েছে কান ফেস্টিভ্যাল। অনিশ্চয়তার তালিকায় নাম উঠেছে ভেনিস ও টরন্টো উৎসবেরও। এ পরিস্থিতিতে চলচ্চিত্র প্রেমীদের জন্য ইউটিউবে শুরু হয়েছে 10 দিনের চলচ্চিত্র উৎসব। অনলাইনে উৎসবটির শিরোনাম উই আর ওয়ান আ গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল। এই আয়োজনে প্রদর্শিত হবে নতুন ও ধ্রুপদী চলচ্চিত্র, যেখানে 13টি চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার ও 31টি মুভির অনলাইন প্রিমিয়ার দেখতে পারবেন দর্শকরা। এ সময় হাজির হবেন সংশ্লিষ্ট নির্মাতা, থাকবে কথোপকথন। উৎসবে নাটখাট, সিস্টারহুড, ইনাবি, টিকেট অফ নো রিটার্ন, আনা, ব্ল্যাক বারবি, ডিউলাইন, শ্যানোনামেন সহ দেখানো হবে শতাধিক চলচ্চিত্র। থাকবে অস্কার জয়ী পরিচালকদের সাথে আলাপচারিতাও। Dame Judy, is it right that your first role on the stage was a snail? It's absolutely right. Yes, it is. I think I was 5. A snail in a nursery rhyme. Jan Troell, and I'd been nominated for an Oscar. So yeah, I came to Hollywood and they want me to do everything, and I said yes to everything with no thought of this I shouldn't do. 7 জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে এই উৎসব। ওই দিন ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে সাবেক চীন ভলিবল তারকা জেনি ল্যাংপিং এর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র আয়রন হ্যামার। উৎসবটি বিনামূল্যে থাকলেও দর্শকদের কাছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-19 ত্রাণ তহবিলে অনুদানের আহ্বান জানানো হয়েছে। শুকুর আমির, নিউজ 24। এই শহরে আজম খান নেই 9 বছর হলো আজ। পুরো নাম মোহাম্মদ মাহবুবুল হক খান হলেও বাংলাদেশের সঙ্গীত জগতে পপ গুরু নামে পরিচিত ছিলেন তিনি। সঙ্গীত শিল্পীর বাইরে আজম খান ছিলেন একজন মুক্তিযোদ্ধা, অভিনয়ও করেছেন, খেলাধুলায়ও আগ্রহ ছিল বেশ। 1950 সালের 28 ফেব্রুয়ারি ঢাকার আজিমপুরে জন্ম নেয় আজম খানকে বাংলাদেশের পপ ও ব্যান্ড সঙ্গীতের একজন অগ্রপথিক বা গুরু হিসেবে গণ্য করা হয়। তার গানের বিশেষত্ব ছিল পশ্চিমা ধাঁচের পপ গানে দেশজ বিষয়ে সংযোজন ও পরিবেশনার স্বতন্ত্র রীতি। আমি যারে চাইরে, রেললাইনের ওই বস্তিতে, ওরে সালেকা ওরে মালেকা, আলাল ও দুলাল, অভিমানী সহ অসংখ্য জনপ্রিয় গান রয়েছে আজম খানের। সঙ্গীত অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদকে ভূষিত করেন। দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সার ব্যাধির সঙ্গে লড়ে 2011 সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনার বিনামূল্যের চিকিৎসায় লাখ টাকার বিল আনোয়ার খান মডার্ন হাসপাতালের, ভুলে নেওয়া অর্থ ফেরতের দোহাই কর্তৃপক্ষের। অর্থনীতি চাঙ্গা করতে বাজেটে নানা সুবিধা চান ব্যবসায়ীরা, মাঝারি ও ক্ষুদ্র খাতে অগ্রাধিকারের পরামর্শ বিশেষজ্ঞদের। করোনায় বিশ্বজুড়ে প্রায় 4 লাখ মানুষের মৃত্যু, দেশে নতুন শনাক্ত প্রায় 2,500। ফের হাইড্রক্সিক্লোরোকুইন ট্রায়ালের অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার। দাম বেড়েছে সবজি সহ প্রায় সব কাঁচামালের, সামুদ্রিক মাছ আহরণ বন্ধের প্রভাব মাছের বাজারে, বেড়েছে মাংসের দামও। অপরাধ দমনে নতুন কৌশলে কাজ করছে র্যাব, জানালেন মহাপরিচালক। মানব পাচার, জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীদের দিকে বিশেষ নজর। এবং করোনা সংকটে এবার অনলাইনে চলচ্চিত্র উৎসবের আয়োজন। 10 দিনের উৎসবের আয়োজক কান, বার্লিন সহ নাম করা 21টি চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। দর্শক, এখন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই।